মে দিবস আমরা জানি যে ৮ ঘন্টা শ্রমের স্বীকৃতির জন্যই ইতিহাসে ১৮৮৬ সালে শিকাগো শহরে শুরু হয়েছিল এবং সেই সময় অনেকেই এই আন্দোলনে হতাহত হয়েছে এবং নিহত হয়েছে এবং একই সাথে ফাঁসির মঞ্চে পর্যন্ত যেতে হয়েছিল। সেই সময় কিন্তু ফাঁসির মঞ্চ থেকে আগাস্ট পিসকে আমরা দেখি যে উনি বলেন যে আমাদের মুখ যেভাবে বন্ধ করার চেষ্টা হচ্ছে সেটা আরও অনেক উচ্চস্বরে ফেরত আসবে। এবং গণ অভ্যুত্থানের সময় যখন আমরা শ্রমিক সহ ছাত্রদেরকে প্রাণ দিতে দেখি তখন আমাদের কাছে মনে হয় যে গত ১৫ বছর আমরা যেভাবে নীরব থেকেছি সেটার একটা প্রত্যুত্তর যেমন আসছে। আপনি বলছিলেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শ্রমিকদের অবস্থার কি পরিবর্তন হচ্ছে বা এখন যে শ্রমিকরা কাজ হারিয়েছেন তাদের কি অবস্থা। আমার কাছে যেটা মনে হয় যে গণ অভ্যুত্থান আমাদেরকে একটা নতুন করে সাহস দিয়েছে। আমরা স্বপ্ন দেখতেও ভয় পেতাম, আসলে সেই স্বপ্ন বা একটা নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে শ্রমিকরা গণতান্ত্রিক অধিকার পাবে, তাদের যান জীবিকা এবং জবানের অধিকার নিশ্চিত হবে, এই রকম একটা স্বপ্ন দেখার সাহস আমরা পাচ্ছি। আমরা জানি না সেই সাহস এবং স্বপ্ন কতটুকু পূরণ হবে। তবে যে কারখানাগুলোর অনেকগুলো কারখানা বন্ধ হয়েছে এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি যে শ্রমিকরা কথা বলছেন, সেটাকে আমি মনে করি অনেক ইতিবাচক। কারণ যে ভয়টা ছিল আমাদের মধ্যে আগে, সেই ভয়টা যখন ৫ই আগস্টের পরে ভেঙে গেল এবং যেই ক্ষমতা কাঠামোগুলো শ্রমিক এলাকাগুলোতে শ্রমিকদেরকে নানাভাবে নিপীড়ন করতো সেই ক্ষমতা কাঠামোগুলো ছিল না, ফলে শ্রমিকরাও ভাবলো যে তারা তাদের দাবিগুলো সামনে আনতে পারে। তারা তাদের মজুরির দাবি, তাদের কারখানা ভিত্তিক যে দাবি দেওয়া সেগুলো সামনে আনলেন। নাজমা আপা যেটা বললেন যে ১৮ দফা তখন সরকার, মালিক এবং আমরা একসাথে একটা মানে বাস্তবায়নের একটা অঙ্গীকার হলো। বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো এই সাহসটা দেখছি, কিন্তু আবার এমনও দেখছি যে অনেককে উস্কে দেয়া হয় যেখানে যথার্থ কারণ নেই আন্দোলনের, কিন্তু উস্কে দেওয়ার ব্যাপারটা আছে। সেটাকে আমরা কিভাবে বুঝবো যে কোনটা আসলে আমরা আন্দোলনের আসলে জন্য? যদি এই বর্তমান সময়টাকে গত ১৫ বছর বা তার আগের যেই রাজনৈতিক সরকার ছিলেন যারা, তাদের হিসাব নিকাশ থেকে হিসাব করি তাহলে হয়তো আমাদের একটু ভুল হবে। আমরা একটা নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে আছি। অনেকেই চায় যে গণঅভ্যুত্থানের যে অর্জন, সেই অর্জনটাকে নস্যাৎ করার চেষ্টাও কিন্তু এর মধ্যে আছে। ফলে সেই জিনিসগুলো আমরা দেখেছি বেক্সিমকোর মতো কারখানা, যেই কারখানার মালিক ছিলেন সালমান এফ রহমান এবং তিনি সাবেক ফ্যাসিবাদী যে প্রধানমন্ত্রী ছিলেন তার উপদেষ্টা ছিলেন, এবং সেই কারখানার মধ্যেও আমরা দেখেছি কিভাবে কারখানাটা বন্ধ হতে বাধ্য হলো। এভাবে কিন্তু অনেকগুলো জায়গায় আমরা দেখেছি যে যে অর্জন, সেই অর্জনটাকে নস্যাৎ করার জন্য কেউ কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। শ্রমিকদের যে দাবি, সেই দাবিগুলো যাতে অর্জিত না হয় বরং ভিন্ন খাতে যায়, সেটার একটা চেষ্টা আমাদের কাছে মনে হয়েছে। সরকারের দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে শ্রমিকরা যাতে পাওনাগুলো পায় সেই চেষ্টাটা আছে, কিন্তু মালিকরা সবসময় আসলে যতটা কম দিয়ে থাকা যায় বা না দেওয়া যায় সেগুলো করে। আমরা সেই প্রবণতাটার কোনো পরিবর্তন আমরা গণঅভ্যুত্থানের পরে কি দেখছি? আমার কাছে মনে হয়েছে যে সরকারের তরফ থেকে একটা চাপ দেওয়ার বা একটা আলোচনার মধ্য দিয়ে সমাধানের চেষ্টা আছে। সেখানে কোনো কোনো মালিক সাড়া দিচ্ছেন, আবার অনেকেই হয়তো দিচ্ছেন না। আপনার কাছে কি তথ্য আছে আসলে যে যারা এই গণঅভ্যুত্থানের পরে যারা চাকরি হারিয়েছে তারা তাদের ন্যায্য পাওনা বুঝে পেয়েছে কিনা, বা তারা অনেক কেমন জায়গায় আছে? পেয়েছে, অনেক জায়গায় পায়নি। এখনো সেগুলো নিয়ে আলাপ আলোচনা, দর কষাকষি, সেগুলো নিয়ে। কত শতাংশ শ্রমিক তাদের ন্যায্য পাওনা বুঝে পেয়েছে? সেটা আসলে এভাবে তো হয়তো আমি আপনাকে শতকরা হারটা বলা মুশকিল, কিন্তু অনেকগুলো কারখানায় পেয়েছে এবং অনেকগুলো প্রক্রিয়াধীন আছে। এবং যেগুলো আমরা আগে দেখতাম যে আমরা যদি কলকারখানা অধিদপ্তরে যাই বা শ্রম অধিদপ্তরে যাই, আমরা কিন্তু কোনো কথা বলারই সুযোগ পেতাম না, কাছে ধারেও যাওয়ার সুযোগ পেতাম না, আমাদের বাইরে দাঁড়িয়েই প্রতিবাদ করতে হতো। কিন্তু এখন প্রতিবাদের পাশাপাশি আমাদের মনে হয় দরজাটা একটু খুলেছে, আমরা কথা বলার সুযোগ পাচ্ছি এবং সেগুলো ফয়সালার পথে যাচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো আটকে আছে। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে গত ১৫ বছরে আমাদের নতুন অভিজ্ঞতা যে আমরা আমাদের